আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রতি পরিবারের ভোটের দাম যদি 15,000 টাকা হয়, তাহলে গণতন্ত্রের দাম কত? ভোট কি আমাদের অধিকার নাকি কেনা বেচার পণ্য? আমরা আজকে সাহস করে এই প্রশ্নটি তুলতে চাই, কারণ বাংলাদেশের বাংলু মিডিয়া এই প্রশ্নটি তুলবার সাহস রাখে না। আজকে আমি আপনাদের বেশ কিছু প্রমাণ সহ কথা বলবো। ঢাকা 15, এটি মিরপুর কাফরুল অঞ্চল। এখানে নির্বাচন করছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। স্বভাবতই জামাতে ইসলামের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু। এই আসনে জেতার জন্য এমন কোনো কাজ নেই, অনৈতিক অন্যায় কাজ নেই যা জামাতে ইসলাম করছে না। শুধুমাত্র যে ঢাকা 15 আসন নয়, সারা বাংলাদেশেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। প্রথমেই দেখবেন যে ঢাকা 15-তে এক ক্যাম্পেইন করছেন একজন ব্যারিস্টার, যিনি সম্প্রতি খুব আলোচিত। কিন্তু এই লোকটি একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছিলেন, হতে পারেনি। পরে তিনি ইংল্যান্ডে গেছেন পড়াশোনা করতে। সেখানে তিনি ইংল্যান্ডে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ তাদের সাথেই ওঠা বসা করেছেন, কিন্তু আসলে তিনি ছিলেন একটি গুপ্ত জামাত। এবং এই নির্বাচন জুলাই আগস্ট 24 সাল, তার ভূমিকা তাকে স্পষ্ট সামনে এনে দিয়েছে যে আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা এই ব্যারিস্টার। তো এই লোক দেখেন যে একদম প্রকাশ্যে সে টাকা দিচ্ছে একজন ভোটারকে, এবং এটা কিন্তু গোপনে ভিডিও করা না। তার বুকের দিকে তাকিয়ে দেখেন, সেখানে মানে একদম প্ল্যান্ড ওয়েতে ভিডিও করা হচ্ছে। তার মানে তারা টাকা পয়সা এভাবে বিলিয়ে ভোট কিনতেছে, যেটা একদম নির্বাচনী আইনের লঙ্ঘন। আতঙ্ক কিসে তা করতে হবে, তাই না? চলেন। ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি। কেন মোটামুটি? কেন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতি ভালো না কেন? কি হয়েছে? সবাই তো বয়ের মেয়েদের আতঙ্ক। কেন আতঙ্ক কিসে? কি করে বয়? শুনি 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 বলেন। আমরা তো আপনাদের জন্যই। কি ভয়? ভয়টা কিসে? বয় মনে করেন নতুন সরকার আইলে কখন দিব? সরকার নাই, বুঝেন না? নতুন সরকার হিসেবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন দেবো বালা না, আপনি কোনটা চান ভালো? আমি তো চাই বালা চলো। হ্যাঁ, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোন কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিককে আল্লাহ। আপনার তো আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিককে আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যা দেশ চললে ভালো হবে। আর কয়দিন বাঁচবে? খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? খবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। এটা তো গেলাম এই ব্যারিস্টারের কথা। তারা একদম সাংগঠনিক ভাবেই কিভাবে ভোট কিনছে, এবং তারা ঠিক করেছে। আপনারা জানেন যে কদিন আগে আপনারা দেখেছেন যে বোরকা পরে বিভিন্ন জামাত সমর্থকরা বিভিন্ন বাড়িতে গিয়েছে। তারা বিভিন্ন মহিলাদের ডেটা কালেক্ট করেছে, আইডি নাম্বার নিয়েছে, ফ্যামিলির ইনফরমেশন কালেক্ট করেছে। এইগুলো কালেক্ট করে তারা এখন টার্গেট করেছে, বিভিন্ন পরিবারকে টার্গেট করেছে যারা একটু গরিব, যাদের একটু টাকা দিলে প্রলুব্ধ হবে, এরকম ফ্যামিলি টার্গেট করে তারা এখন ঠিক করেছে যদি হোল ফ্যামিলি জামাতকে ভোট দেয় তাহলে প্রতি পরিবার 15,000 টাকা করে পাবে। এবং এই যে ভোট দেবে, এর জন্য কিছু প্রমাণ দেখাতে হবে। আমার কাছে একটা লিফলেটের মতো এসেছে, সেটি আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে আমিরে জামাতের সালাম নিন, দাড়িপাল্লায় ভোট দিন। প্রিয় ভোটার ভাই বোন, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে ঢাকা 15 সংসদীয় আসনে ইসলামের কান্ডারি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে অবশ্যই নির্বাচিত করতে হবে বলে অবগত আছেন নিশ্চয়ই। মানে অবশ্যই নির্বাচিত করতে হবে, চিন্তা করেন। আমাদের অক্লান্ত পরিশ্রমী সাথী ভাই বোনেরা ইতিমধ্যে আপনার ভোটার আইডি নম্বর, বিকাশযুক্ত মোবাইল নম্বর সংগ্রহ করেছেন। ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত খরচ বাবদ 15,000 টাকা পেতে দয়া করে নিচের পদ্ধতি অনুসরণ করুন। ক, পরিবারের সকল সদস্যকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়াতে ওয়াদা আদায় করতে হবে। এই ওয়াদা আপনার পরকালের জীবনকে গুনাহমুক্ত নিষ্কণ্টক করবে ও ঘোর আযাব হতে নাজাত লাভ করবে। মানে আপনি জামাতকে ভোট দিলে পরকালের জীবন গুনাহমুক্ত হবে,
এবং ঘোর আযাব থেকে আপনি মাপ পাবেন। চিন্তা করেন, এবং এটা স্পষ্ট নির্বাচনী আইনের লঙ্ঘন এবং মিথ্যে প্রতিশ্রুতি, পরকালে ইহকালে এগুলো কি হবে, এগুলো সবই আল্লাহ নির্ধারিত। এর সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নয়, কিন্তু তারা একেবারে লিখিতভাবে এগুলো বলছে। দেখেন, ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিতে হবে এবং সাথে অবশ্যই ক্যামেরা মোবাইল রাখতে হবে, যেন ব্যালটে সিল মারার পরে প্রমাণ হিসেবে তুলে রাখতে পারেন। মানে আপনি ব্যালটে সিল মারবেন এবং সেটা ছবি তুলে রাখতে হবে। যে কারণে দেখেছেন নির্বাচন কমিশনার যে বলেছিল যে এই ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, সবার আগে কিন্তু প্রতিবাদ করেছিল জামাত, কারণ তাদের এই মোবাইলটা দরকার। আমরা মনে করেছি মোবাইল থাকলে ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের ছবি তোলা যাবে, কিন্তু জামাতের উদ্দেশ্য আলাদা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে আমাদের নির্দিষ্ট প্রতিনিধির হাতে ভোটার আইডি কার্ড জমা দেবেন ও মোবাইলে তোলা সিল মারার ছবিটি দেখাবেন। মহিলা ভোটাররা ভোটার আইডি কার্ড আমাদের মহিলা জামাতের প্রতিনিধির হাতে জমা দেবেন। ভোট দেওয়ার পর ও আইডি কার্ড জমা দেওয়ার পর ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন, কারণ আপনাকে আবার বিশেষ কারণে আমাদের প্রতিনিধির কাছে ডাকা হতে পারে। কি বিশেষ কারণ সেটাও আমাদের কিন্তু একটু চিন্তার বিষয়। সারা দেশে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত ভাড়া বাবদ 15,000 টাকা আপনাকে বিকাশে অথবা নগদে দিয়ে দেওয়া হবে। কিছু টাকা আপনি অ্যাডভান্স পাবেন, সেটা বিকাশে চলে যাবে। বিশেষ দ্রষ্টব্য, গণভোটে অবশ্যই হা দিতে হবে এবং গণভোটের ব্যালটে সিল মারার বা টিক চিহ্ন দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখতে হবে। এই লিফলেট মহান আল্লাহ হাজির নাজির রেখে সম্পূর্ণ গোপন রাখতে হবে। কিন্তু গোপন কথাটা তো আজকাল আর গোপন থাকে না, সবই ফাঁস হয়ে যায়। তো এই হলো জামাতের প্রস্তুতি, এবং শুধু ঢাকা 15 নয়, সারা দেশেই তারা নানা রকমের অর্থনৈতিক প্রলোভন দেখাচ্ছে এবং ধর্ম, ইসলাম, পরকাল এইসব ব্যবহার করছে। এই যে ঘটনাগুলো ঘটছে আমি অস্ট্রেলিয়া থেকে জানতে পারছি, তার মানে এটা বাংলাদেশেও সবাই জানে। শুধু বাংলাদেশ না, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বা যাবে। এবং এত কিছু দেখার পরেও আমাদের নির্বাচন কমিশন কিন্তু একদম নিশ্চুপ রয়েছে। এই নির্বাচন কমিশন হলো বিএনপির লুঙ্গির তলে লুকিয়ে রাখা জামাত। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার মিস্টার নাসির উদ্দিন, তিনি একসময় বিএনপির নমিনেশন চেয়ে আবেদন করেছিলেন, পাননি। তো ন্যাচারালি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নাসির সাহেবের নাম এলো, তখন বিএনপি কিন্তু খুব খুশি হয়ে ভাবলেন সে তো আমাদেরই লোক। কিন্তু এখন প্রতিটি ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে সে জামাতের স্বার্থ সংরক্ষণ করছে। এত কিছুর পরেও জামাত শিবিরে কিন্তু ভীষণ আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে আমার জামাতের থিঙ্ক ট্যাঙ্কের সাথে একটা পরোক্ষ যোগাযোগ আছে, এবং তাদের মাধ্যমে আজকে সকালেই জানতে পারলাম যে জামাতের নেতৃবৃন্দ এখন এ কারণে টেন্স যে তারা মনে করেছিল তারা ক্ষমতার একদম কাছে চলে এসেছে। বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ড তাদের সমর্থন দিচ্ছিল। এই যে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন সারা কুক কিন্তু এই হাইকমিশনার হওয়ার আগেও বাংলাদেশে ডিএফআইডি তে কাজ করেছেন। প্রায় 1 যুগের মতো হলো তিনি বাংলাদেশে আছেন, এবং অনেকেই ধারণা করেন তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্ট। তো তিনি সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। দিল্লি গিয়ে তিনি সরকারের প্রতিনিধির সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু তিনি এক্স ডিপ্লোম্যাটদের সাথে দেখা করে কথা বলেছেন। তিনি দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত ক্ষমতায় গেলে সমস্যা কি। কিন্তু ভারতের এ ব্যাপারে আপত্তি আছে, খুব ক্লিয়ার। হ্যাঁ, তো সারা কুক এর আগে আবার আপনারা জানেন যে ঢাকার মার্কিন দূতাবাসে আলোচনা হয়েছিল নারী সাংবাদিকদের সাথে একজন কূটনৈতিকের, এবং তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে জামাতের সাথে তাদের বন্ধু হতে কোনো আপত্তি নাই। কিন্তু সম্প্রতি ঘটনা চেঞ্জ হয়েছে। একদম খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকা কাছাকাছি আসায় ট্রেড ডিল এবং ডিফেন্স ট্রিটির যে অবস্থা, তাতে এখন আমেরিকা কনভিন্সড যে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় আনা যাবে না, এবং এ ব্যাপারে ভারতই মূল ভূমিকাটা পালন করেছে। এবং মাঠের যে বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বাদ দেন, মাঠের যে বাস্তবতা, তাতে সুষ্ঠু নির্বাচন হলে, মানে আওয়ামী লীগ নেই, নির্বাচনের গ্রহণযোগ্যতা তো বিতর্কিত হয়ে গেছে। সেই 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আর 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এগুলো মোটামুটি একই ধরনের অগ্রহণযোগ্য নির্বাচন। তারপরেও বিএনপির যে ভোট তার ধারে কাছে জামাতের ভোট নেই। কিন্তু জামাত একটা
মানে একদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেইন করছে, তাদের বট বাহিনী সক্রিয়। একটু আগে দেখলাম তারা এখন বলছে যে জামাত ক্ষমতায় গেলে কে রাষ্ট্রপতি হবে, কে কোন মন্ত্রণালয়ের ভাগ পাবে, মানে জেতার কোনো খবর নাই, গাছে কাঁঠাল গোপে তেল, এরকম একটা অবস্থা। তো তারা এইভাবে ভোটারদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। এবং কয়েকদিন আগে দেখতেন যে হঠাৎ করে একটা ন্যারেটিভ যে জামাত ক্ষমতায় আসতেছে, বাস্তবতা তার ধারে কাছেও নেই। এবং জামাত যে হারবে এটা মোটামুটি নিশ্চিত, যদি না ডক্টর ইউনূসের প্রশাসন মিডিয়া কুর মাধ্যমে জামাতকে বিজয়ী ঘোষণা করে। এবং এই জায়গাটায় বিএনপিকে সতর্ক থাকতে হবে, তারা থাকবে কিনা এটা তাদের ব্যাপার। যাই হোক, নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলো ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে কাটবে বলেই আমাদের কাছে রিপোর্ট আছে, এবং পরিস্থিতি যে কোনো সময়ে ভীষণ ভায়োলেন্ট হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে, কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে। বাংলাদেশে গত 18 মাসে মানে 2024-এর জুলাই আগস্টের পর থেকে কেন এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আরও নিশ্চিত করতে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশের সেনাবাহিনী আরও কার্যকর ভূমিকা রাখে নাই, সক্রিয় ভূমিকা রাখে নাই, এ নিয়ে যখন সিভিলিয়ানদের মধ্যে মানে আমাদের মতো অসামরিক বেসামরিক মানুষজনের মধ্যে নানা জল্পনা আছে, রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতার মুখে কেনই বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই, এমন সব আলোচনা, জল্পনা, প্রত্যাশার মধ্যে সেনাবাহিনী বিষয়টাকে কেমন করে দেখেন, সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন তা বুঝতে সম্ভবত একটা বড় ধরনের সূত্র পাওয়া গেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য উইককে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের দেওয়া একটা সাক্ষাৎকারের মাধ্যমে। ফজলে এলাহি আকবর শুধুমাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেই, মানে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেই একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি তাই নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা ওয়াকারুজ্জামান 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আয়োজন করতে এবং কিভাবে সেনাবাহিনী আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু তৈরি হবে সে বিষয়ে আলোচনা করতে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে ডেকে নিয়ে এসেছিলেন তার সেনা ভবনে। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তিনি বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, এবং 4 আগস্ট দিবাগত রাতে 5ই আগস্ট হয়ে গেছে তখন ক্যালেন্ডারে, এমন একটা সময়েই সেনাপ্রধান তাকে এই অনুরোধ করেন যে তিনি যাতে সকাল সকাল সেনাপ্রধানের বাসভবনে পৌঁছে যান এবং তারপর তার আয়োজনে দুপুর 1টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠকে বসেন, যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনাটা শুরু হয়। এখন এই ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন যে বাংলাদেশে তিনি বরাবর রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলে এসেছেন যে মিছিল মিটিং করে কিচ্ছু হয় না, যখন বাংলাদেশে সেনাবাহিনী বলে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা আর এই সরকারের সাথে নাই, তখনই বাংলাদেশে শুধুমাত্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়। এবং তিনি মনে করিয়েছেন যে একদিকে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের গড়ে দেওয়া, ঠিক তেমনিভাবেই হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই কারণেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তখন এই অবস্থান নিয়েছিল যে যথেষ্ট হয়েছে, আর শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা মানবেন না কিংবা শেখ হাসিনা সরকারের সাথে আর তারা নাই। কাজেই এই সরকার যে এখন চলছে সেটা তো
সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই সরকার। কাজেই এই যে সিভিলিয়ান মানুষ আমরা ভাবতে থাকি যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিচ্ছেন না, কেন তিনি তার এক ধরনের নিয়ন্ত্রণ আরো বেশি মাত্রায় প্রতিষ্ঠা করছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করতে আরো প্রকাশ্যে ভূমিকা রাখছেন না, এরও উত্তর পাওয়া যায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের উত্তরে। তিনি এই দ্য উইকের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে আসলে একটা নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সেনাবাহিনীরও আর কোনো উপায় নাই, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর গড়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ মনে রাখতে হবে যে সেনাবাহিনী বছরের পর বছর, মাসের পর মাস এমনভাবে রাজপথে মোতায়েন থাকতে পারে না। কাজেই রাজপথে মোতায়েন থাকা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে এখন একটা নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই ট্রানজিশনটার প্রয়োজন, যার মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে এখন সেনাবাহিনী রাজপথে, এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে, এবং এই নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। কিন্তু সাবেক এই সেনা কর্মকর্তা এটাও মনে করিয়েছেন যে সেনাবাহিনীকে অরাজনৈতিক মনে করা হলেও বাংলাদেশে এর একটা এমন রাজনৈতিক ইতিহাস আছে যে যে কোনো ক্রাইসিসে, মানে যে কোনো জটিল পরিস্থিতিতে, সংকটকালে, সহিংসতার আশঙ্কার মধ্যে বারবারই সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে সেটা মনে করা হয়। দেখেন এখন যখন নির্বাচন আসছে, নির্বাচনটা হলে কি হবে, কি ধরনের সরকার গঠিত হবে, সত্যি কি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা ছেড়ে দিয়ে যাবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন আসবে, নাকি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি মিলে একটা সরকার গঠিত হবে। এই প্রশ্নগুলো নিয়ে যখন নানা রকম শঙ্কা আছে, তারপর নির্বাচনের দিন যদি পরিস্থিতি ভীষণ সহিংস হয়ে ওঠে তখন কি হবে, এগুলো নিয়ে যখন প্রশ্ন আছে, তখন ক্যান্টনমেন্টে আলোচনাটা কি, তখন সামরিক বাহিনীর ভেতরে কি জল্পনা চলছে, সেনাবাহিনীর কর্মকর্তারা বিষয়টাকে কিভাবে দেখছেন। সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর পরিষ্কারভাবেই বলেছেন, রাজনৈতিক নেতারা যদি ব্যর্থ হন, এই নির্বাচনে ফলাফলে যদি রাজনৈতিক নেতারা সত্যিকারের পরিবর্তন আনতে না পারেন, মানে নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে সামরিক বাহিনী এসে আবার জনগণের পাশে দাঁড়াবে। তো বাংলাদেশে তিনি বলেছেন ঐতিহাসিকভাবেই সেটা ঘটেছে। বাংলাদেশের ইতিহাস বিবেচনা করলে দেখবেন এই যে জনগণের পাশে এসে দাঁড়ানো, মানে সিপাহী জনতার বিপ্লব হয়ে যাওয়া, সিপাহী জনতার ঐক্য হয়ে যাওয়া, এমনিতে যদি আপনি তাত্ত্বিক ভাষায় সেটাকে ব্যাখ্যা করেন, সেটা আসলে সামরিক বাহিনীর কু, সেটা সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, এবং সেই সামরিক বাহিনী তার মানে ওয়াকারুজ্জামানের বাহিনীও এখন প্রস্তুত আছে, সেনাবাহিনী প্রস্তুত আছে নির্বাচন ভেস্তে গেলে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে, রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে সেনাবাহিনী নাকি আবার জনগণের পাশে দাঁড়াবে, মানে সেনাবাহিনী ক্ষমতা নেবে। পরিষ্কারভাবে এই সাবেক সেনা কর্মকর্তা বুঝিয়ে বলেছেন ভারতীয় এই সংবাদ মাধ্যমকে যে বাংলাদেশের জনগণের সঙ্গে সেনাবাহিনীর একটা ট্রাস্ট আর ইমোশনাল কানেকশন, একটা বিশ্বাস এবং আবেগের সম্পর্ক আছে। কারণ মানুষ মনে করে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়, মানে রাজনৈতিক নয়, এটা একটা অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন, কিন্তু সবসময় এর কাছে প্রত্যাশা করে যে রাজনীতির সংকটের মধ্যে এসে এই প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং মেজর জেনারেল আকবর মনে করিয়েছেন যে 2024-এর আগস্টে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি গ্রহণ করেছে, এবং তিনি এটা মনে করাচ্ছেন, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার, তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার, যে এই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সে সরকারকে বিরাজনীতিকরণ করতে হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। মানে সেনা কর্মকর্তা নিজেই স্বীকার করছেন যে যদিও বা সেনাবাহিনীকে অ্যাপলিটিক্যাল ভাবা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে সবসময় রাজনৈতিক ভূমিকা পালন করেছে,
কিন্তু এই মিলিটারি অফিসার আবার নিজে বলছেন যে মিলিটারির প্রত্যাশা হচ্ছে যে যে রাজনৈতিক সরকার বাংলাদেশে ক্ষমতা নেবে তারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে, বিচার বিভাগ সহ পুলিশ সহ সকল প্রতিষ্ঠানকে বিরাজনীতিকরণকে তার সবচেয়ে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে বাংলাদেশে দায়িত্ব পালন করবে, এবং না হলেই সেনাবাহিনী আবার এসে জনগণের পাশে দাঁড়াবে। কারণ এই সাবেক সেনা কর্মকর্তা বলছেন যে তারা মনে করেন যে তরুণরা অধৈর্য হয়ে উঠেছেন, বাংলাদেশের তরুণরা পরিবর্তন চান, বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান। তো এখন বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান নাকি 2007 সালের 1/11 সরকার থেকেই আমরা যেটা দেখছি যে আসলে যখনই সেনাবাহিনীর কর্তৃত্বে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার, মানে এই ইউনূস সরকারের মতো বা সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা 1/11 সরকারটা যেমন ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, এরা বারবার এই বিরাজনীতিকরণের কথা বলেন। তারা বাংলাদেশের সকল মানে প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে রাজনীতির কারণে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বলেন এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। এমনিতে শুনলে ব্যাপারটাকে মনে হবে খুবই ন্যায়সঙ্গত দাবি, মানে এটা তো আপনার আমারও দাবি যে কেন রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান। কিন্তু সেনাবাহিনী যেই প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা, বাংলাদেশে এই সাবেক বর্তমান সেনা কর্মকর্তারা পুরো মিলিটারি এস্টাবলিশমেন্ট বিশ্বাস করেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংকটে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, রেখেছেন, আগামীতেও রাখবেন, বর্তমানেও রাখছেন। এই পরিস্থিতিতে মানে এই সাক্ষাৎকারটি পড়লে তারপর যখন মনে করবেন যে এখন বাংলাদেশে 12 তারিখ যখন নির্বাচনটি আসছে তখন বাংলাদেশে 1 লক্ষ সেনা সদস্য দায়িত্বে মোতায়েন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিহাসে 1 লক্ষ সেনা সদস্যের বিমান বাহিনী এবং নৌবাহিনীরও কয়েক হাজার করে সদস্য আছেন, কিন্তু 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশে কোনো নির্বাচন পরিচালনার জন্য মোতায়েন হয়েছেন এই রেকর্ড বাংলাদেশে কখনো নাই। মানে এটা সর্বাধিক সংখ্যক মোতায়েনের ঘটনা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর দাবি ছিল যে তাদেরকে এমন ক্ষমতা নির্বাচন কমিশন দিক যে তারা যে কোনো অভিযোগের খবর পেলেই সরাসরি ভোট কেন্দ্রে ঢুকে যেতে পারবে, তাদের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। শেষ পর্যন্ত সেই অনুমতিটা তারা এখনো পান নাই বটে, কিন্তু সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে তারা ভোট কেন্দ্রের একদম আঙিনা পর্যন্ত এবার দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বক্তব্য রাখছেন এবং রেখে বলছেন ভোট কেন্দ্র এবং ভোট বাক্স দখলের যে কোনো প্রচেষ্টা তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে মোকাবেলা করবেন। এবং অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার সেনাবাহিনীর বিষয়ে কি জানি রিল ইনকিলাব মঞ্চ থেকে প্রকাশ হয়ে গেছে বলে এক মোবাইল জার্নালিজম ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমস অফিসে সেনা সদস্যদের পাঠিয়ে 21 জন সাংবাদিককে এক রাতে তুলে নিয়ে এসেছিলেন সেনাবাহিনীর ক্যাম্পে। এই পুরো পরিস্থিতিটা যদি ভাবেন তাহলে বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে মনে করাতে চেয়েছেন যে তারাই ক্ষমতায় আছেন। মানে পুরো মডেলটাই প্রকৃতপক্ষেই পাকিস্তানের মডেলে পরিণত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যারা নিজেরাই রাজনৈতিক পক্ষ তৈরি করছে। মনে রাখবেন 5ই আগস্ট জামায়াতে ইসলামীর আমির, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এরা সেনা সদরে এসে বাংলাদেশের প্রধানতম নেতায় পরিণত হলেন। মনে রাখবেন বাংলাদেশে এই ছাত্র নেতারা যে মন্ত্রী পরিষদে ঢুকবেন, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করবেন, এই পুরো প্রক্রিয়াটাই 5ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা থেকে ঠিক হয়েছে। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই
তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে। যেমনটা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, যদি বাংলাদেশে নির্বাচিত নেতৃবৃন্দ আবারও ব্যর্থ হন, তাহলে আবারও সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে।